পরবর্তী কোশ্চেনটি দেখো, এই কোশ্চেনটি প্রত্যেক বছরই কোনো না কোনো একটা ভার্সিটিতে অ্যাডমিশন এসে থাকে এবং সেম নিয়মে ঢাকা ইউনিভার্সিটিতেও আসছে এবং গুচ্ছতেও আসছে। চলো আমরা ম্যাথটা আগে সলভ করি। তো প্রশ্নটা কথা বলছে কি, সমান্তরাল সমবায় যুক্ত 4টি তামার তারের সাহায্যে 6 কেজি ভরের একটি বস্তুকে খাড়া উপরের দিকে 2 ms ইনভার্স 1 সমবেগে ত্বরণে কিন্তু না সমবেগে টানা হলে প্রতিটি তারে কত নিউটন টান পড়বে। কত নিউটন টান অথবা বল সেম কথা, এটা কি টি ইকুয়াল টু এফ, এটা কিন্তু সেম কথা, তাই না? তাহলে কত নিউটন টান করবে অথবা বল পড়বে, চলো আমরা একটু এক্সপ্লেন করি। ওকে, এখানে কি বলছে, সমান্তরাল সমবায় 4টি, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা T1 T2 T3 T4, এই 4টি তার, এই সমান্তরাল সমবায়ে 4টি তার 6 কেজি ভরের একটা বস্তুকে উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু কোন দিকে? উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এবং এই 6 কেজি যে ভরটা, আমরা কি জানি ভরের কিন্তু নির্দিষ্ট একটা ওজন আছে, তাই না? এই বস্তুটার একটা নির্দিষ্ট ওজন আছে, ওজনটা কোন দিকে যাবে? যদি আমি উপর দিকে কোনো একটা বস্তুকে টানি, তাহলে অভিকর্ষ ত্বরণের কারণে ওই বস্তুর ওজনটা নিচের দিকে টানতে থাকবে, তাই না? তাহলে এই নিচের দিকে কি যাবে? mg, ভর ইনটু অভিকর্ষ ত্বরণ। এখন আমি কোশ্চেন অনুযায়ী, এই যে এটা হচ্ছে প্যাটার্ন, আমাকে বলা হয়েছে কি এই প্রত্যেকটা তারে, এই যে একটা, দুইটা, তিনটা তার, চারটা, এই প্রত্যেকটা তারের মধ্যে সিঙ্গেল করে কি কি পরিমাণ টান পড়বে, প্রত্যেকটা তারে কত টান পড়বে। এখন কোশ্চেনটা খুবই ইজি। এফ ইকুয়াল টু, এখানে তার কয়টা আছে? চারটা আছে, তাহলে 40, এফ ইকুয়াল টু 40, আর এখানে কি এমজি নিচের দিকে যাচ্ছে, তাহলে এটা বিপরীত দিকে যাওয়ার কারণে কি হবে? মাইনাস হবে, তাহলে মাইনাস এমজি, 40 ইকুয়াল টু মাইনাস এমজি। আমরা এফ ইকুয়াল টু কি জানি? এফ ইকুয়াল টু এম এ, এফ ইকুয়াল টু এম এ ইকুয়াল টু কি হবে? 40 মাইনাস এমজি। এখানে দেখো সমত্বরণে সমবেগে যাচ্ছে, সমবেগে যাওয়ার কারণে কি হবে? ত্বরণ এ ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে এ ইকুয়াল টু 0 হলে এম এ ইকুয়াল টু কি হবে? 0, তাহলে 0 ইকুয়াল টু 40 মাইনাস এমজি, 40 মাইনাস এমজি। তারপরে তুমি করো, দেখো এখানে 40 ইকুয়াল টু এমজি হচ্ছে, 40 ইকুয়াল টু এমজি, তাহলে টি ইকুয়াল টু কি হচ্ছে দেখো, আলটিমেটলি এমজি বাই কত? 4 হয়ে যাচ্ছে। এখন আমরা সমাধান করি, চলো। এম এর মান কত দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে কি 6, কিন্তু আমরা কি জানি 9.8, জি এর মান কত? 9.8, আর এখানে কি 4। এখন চলো আমরা কাটাকাটি করি। 4 এবং 6 কাটলে এখানে কি হবে? এখানে হবে তোমার 3, এখানে হবে কি 2, তাহলে এখানে 9.8 এবং 3 কে তোমরা গুণ করি, তাহলে কত আসছে দেখো? 4, 3, 3 আটা কত? 24, 24 এর 4, আর এখানে কত হচ্ছে? 3 নং 27 আর 2, তাহলে কত হচ্ছে? 29, তাহলে 29.4/2, এটাকে তুমি করো, তাহলে কত হচ্ছে? যে তোমার 14 দশমিক, এখানে কত হচ্ছে? 14.14 হলে 14 কে ভাগ করলে কত? 7, 14.7, দেখো কত আসছে এটা? এই যে 14.7, সি নাম্বার অপশনটা কারেক্ট। দেখছো, অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা আমারই কঠিন না, কিন্তু এটা বোঝার একটা ব্যাপার আছে, একটু সময় লাগে, বাট এটা বুঝলে খুবই সহজ। এবং মাঝে মাঝে দেখবা কি এই কোশ্চেনটা হুবহু সেম আসে, সেম আসার কারণে তুমি সরাসরি যদি কোথাও 14.7 নিউটন দেখো, তুমি 14.7 দাগে দিয়ে এসে পড়বে, বুঝছো? এখন আমরা পরবর্তী কোশ্চেনটি দেখবো। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে কি, একটি গলি কোনো কাঠের দেয়ালে 7/9 সেন্টিমিটার প্রবেশের পর বেগ 25% হারায়। হারানোর পর গুলিটি আর কত দূর যাবে, অর্থাৎ বেগ 25% হারানোর পর গুলিটি আর কত সেন্টিমিটার প্রবেশ করবে। এখন এটা হচ্ছে অনেক বড় ম্যাথ, যদি আমি ম্যাথ করতে চাই, আমার তো এত বড় ম্যাথ করার কোনো দরকার নাই। এটা কি? এটা হচ্ছে একটা এমসিকিউ। এখন চলো আমরা একটা এমসিকিউ ট্রিক শিখে নিই। এমসিকিউ ট্রিকটা কি? এখানে কি বলছে, দেয়ালের 7/9 সেন্টিমিটার প্রবেশ করে, এটা হচ্ছে S1, আর কত পার্সেন্ট ব্যাগ হারায়? 25% ব্যাগ হারায়, তাই না? 25% ব্যাগ হারায়, আর কত দূর যাবে সেটা হচ্ছে S2। আমাকে কি বের করতে হবে? S2 বের করতে হবে, তাই তো? যেহেতু আমাকে S2 বের করতে হবে, চলো আমার শর্টকাট ফর্মুলাটা দেখে নিই। S2 ইকুয়াল টু S1/n² - 1। এখন তোমার কাছে কোশ্চেন হচ্ছে, ভাই আমি তো এখানে S1 ও বুঝলাম, S2 ও বুঝলাম, এন জিনিসটা কোথেকে আসছে বা এন জিনিসটা কি? চলো আমরা একটু লিখি। 1/n ইকুয়াল টু হারানো বেগের বাকি অংশ, হারানো বেগের বাকি অংশ, হারানো বেগের বাকি অংশ। এখন তুমি যদি দেখো যে উপরে কত পার্সেন্ট বেগ হারাইছে? 25% বেগ হারাইছে, তাহলে হারানো বেগের বাকি অংশ কত পার্সেন্ট? 75%, তাই না? তাহলে 1/n ইকুয়াল টু 75%। আমি কি এই 75% কে 75/100 লিখতে পারি? অবভিয়াসলি লিখতে পারি। তাহলে তুমি কাটো, দেখো কত আসতেছে? এখানে 3/4 আসতেছে, তাহলে n ইকুয়াল টু কত আসতেছে? n ইকুয়াল টু 4/3 আসতেছে, তাই না? এখন এটা আমি এখানে বসে সুন্দর করে ম্যাথটা করে ফেলবো। আমরা এখানে কি জানি? দেওয়া আছে কি S1 ইকুয়াল টু কত? S1 ইকুয়াল টু 7/9 সেন্টিমিটার দেওয়া আছে।
তাহলে এখানে এটা বসাও, বসায় তুমি ফর্মুলাটা অ্যাপ্লাই করো, দেখো কি আসে। S1 ইকুয়াল টু 7/9 বাই কত n স্কোয়ার, মানে কি n স্কোয়ার মানে হচ্ছে 4/3, 4/3 হোল স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে 7/9, 7/9 বাই 4 স্কোয়ার মানে কি 16, 16/3 স্কোয়ার মানে কত 9 মাইনাস 1। এখন তুমি এটা করো, দেখো তো এখানে 7/9, 7/9 বাই এখানে আমি যদি 16 থেকে দেখো 16/9 মাইনাস 1 কত আসে, এখানে 9 আসবে, তাহলে 16 মাইনাস 9 ইকুয়াল টু কত 7। তাহলে এটা হচ্ছে কত 7/9। তাহলে এটা কাটাকাটি করো, আলটিমেটলি কত আসতেছে 1 আসতেছে, 1 সেন্টিমিটার। তাহলে এটা আনসার কত 1 সেন্টিমিটার। বুঝছো, খুবই সহজ একটা ফর্মুলা। চলো আমরা এখন পরবর্তী কোশ্চেনটি দেখে নিই। পরবর্তী কোশ্চেনটা কি বলছে, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে 3i প্লাস jk প্লাস 2k এবং v ভেক্টর ইকুয়াল টু 2i মাইনাস 2jk প্লাস 4k। এখন কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে উভয় ভেক্টরের উপর অভিলম্ব ভেক্টর নির্ণয় করো। এখন এই কাজটা কিন্তু অনেকেই ভুল করে থাকে, এটা খুবই সহজ একটা কোশ্চেন, কিন্তু স্টুডেন্ট এখানে ভুল করে, কি করে অভিলম্ব জায়গায় ওরা কি করে লম্ব বিক্ষেপ করে দিয়ে আসা করে, কি করে এর উপর বি লম্ব বিক্ষেপ বের করে a cos থিটা ইকুয়াল টু a ভেক্টরের ডট গুণফল দিয়ে এসে তারপরে বি ভেক্টর এন্ড দেন কি করে বি ভেক্টরের মান বসিয়ে দিয়ে তারা আবার কি করে এটা করে দেশে পড়ে। কিন্তু সমস্যা হচ্ছে এটা তো তোমার লম্ব বিক্ষেপ, এটা তো তোমার অবিলম্ব না। অবিলম্ব কি, চলো আমরা এখন দেখি। অবিলম্ব হচ্ছে এটা একটা এ ভেক্টর, এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটা ভেক্টরের উপর যে একটা লম্ব থাকে, হ্যাঁ দুইটা ভেক্টরের উপর একটা যদি লম্ব থাকে সেটা কি হচ্ছে সাধারণত কি বলে থাকে, অভিলম্ব ভেক্টর বলা হয়ে থাকে। এই অভিলম্ব ভেক্টরটা নির্ণয় করা খুবই সহজ। অভিলম্ব ভেক্টর সি ভেক্টর ইকুয়াল টু এ এবং বি ভেক্টরের ক্রস গুণফল, এ ইনটু বি, এ এবং বি ভেক্টরের ক্রস গুণফল। তুমি কিন্তু ভুলেও বি এবং এ দুইটা আলাদা করে ফেলো না। লাইক অনেকে কি আছে যে ভি ভেক্টর ক্রস গুণফল এ ভেক্টর করে ফেলার চেষ্টা করে, কিন্তু এইটা করলে কি হবে, আলটিমেটলি এটা ভুল হয়ে যাবে, এটা কখনো হবে না। তোমাকে কি করতে হবে, এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। এখন চলো আমরা সবাই জানি ক্রস গুণফল কিভাবে বের করে, সেটা হচ্ছে ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী। চলো আমরা করি, এ ক্রস ভেক্টর বি ইকুয়াল টু, এখন কি হবে, আমরা ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী এখানে আই ক্যাপ, তারপরে জে ক্যাপ, তারপর হচ্ছে কি কে ক্যাপ, তাই না। তারপরে এখানে কি বসবে, আই এর মান কত আছে প্রথম সারিতে, দেখো প্রথমটাতে আছে 3 1 2, তারপরে কি হবে 2 -2 এবং 4। ঠিক আছে, এখন আমরা চলো করি। তাহলে এখানে কি হবে, আই ভেক্টর ইনটু এটা শেষ, তাহলে 4 কে 4, এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে, এখানে 2 দুগুণে 4 হবে। তারপরে এখানে কি হবে, প্রথমে সূত্রের মাইনাস, তারপরে জে কেপ হয়ে তারপরে কি হচ্ছে দেখো, এখানে যে এটা এবং এই সারি এবং এ লাইন বাদ যাওয়ার পরে তাহলে কি হচ্ছে 3 4 12 মাইনাস 2 দুগুণে 4, দেখো 3 4 12 মাইনাস 2 দুগুণে 4। তারপরে এখানে প্লাস গুণফল, তারপরে এখানে প্লাস হবে সূত্রের প্লাস। তাহলে কে ভেক্টরের ক্ষেত্রে কে কেপের ক্ষেত্রে কি হবে, কে কেপের ক্ষেত্রে হবে দেখো এটা বাদ, তাহলে এখানে 3 দুগুণে 6, দেখো -6, ওয়েট এখানে কি আছে, এখানে মাইনাস আছে, এই কারণে এখানে মাইনাস বসছে। তাহলে -6 আর এখানে সূত্রে মাইনাস 2 ওকে 2 -2। এখন আলটিমেটলি চলো আমরা ডিরেক্ট করে ফেলি, 4 এবং 4 কত হয় 8, তাহলে এখানে 8 আই কেপ মাইনাস এখানে 12 থেকে 4 বিয়োগ দিলে কত হয় 8, তাহলে -8 জে কেপ, আর এখানে দেখো তোমার -6 ইকুয়াল টু কত -8। আর এখানে যেহেতু মাইনাস, তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস এর পরিবর্তন হয়ে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কি হবে -8 কে কেপ, এটা হচ্ছে তোমার আনসার। দেখো এটা কোথায় আছে, এটা তোমার এই যে বি নাম্বার অপশনের সাথে মিলে গেছে, 8 আই ক্যাপ -8 জে ক্যাপ -8 কে ক্যাপ। দেখছো খুবই সহজ একটা কোশ্চেন, কিন্তু আমরা এখানে ভুলটা আসলে কোন জায়গায় করি, ভুলটা করি যে অবিলম্ব জায়গায় লম্ব বিক্ষেপ বের করে ফেলি। বুঝছো, চলো আমরা এখন পরবর্তী ম্যাথটি করি। চলো এখানে কি বলা হয়েছে, একটি সরল ছোলনিত দোলকের সর্বোচ্চ বেগ মানে কি ভি ম্যাক্সিমাম, সর্বোচ্চ বেগ মানে কি ভি ম্যাক্সিমাম ইকুয়াল টু 0.3 m/s1 এবং বিস্তার মানে কি m ইকুয়াল টু কত 0.06 মিটার হলে পর্যায়কাল কত, মানে কি আমাকে টি বের করতে বলছে, তাই না, টি ইকুয়াল টু কত। এখন আমরা এখানে ভি ম্যাক্সিমামের সূত্র কি জানি, ভি ম্যাক্সিমাম ইকুয়াল টু ওমেগা এ, তাই না। তাহলে ওমেগা ইকুয়াল টু কি 2π/t ইনটু a। ঠিক আছে, তাহলে চলো আমরা মান বসাই, এখানে 2π/t মান কত বলা হয়েছে, আচ্ছা টি তো ওই পাশে যাবে, তাই না। তাহলে এখানে কি হবে
এটা আমি এখানে কি লিখতে পারি, টি ইকুয়াল টু ভি ম্যাক্সিমাম, টি ইকুয়াল টু ভি ম্যাক্সিমাম। এটা যদি ভি ম্যাক্স হয়ে থাকে তাহলে এখানে নিচে যেটা থাকবে এটা উপরে চলে আসবে, তাই না? তাহলে ভি ম্যাক্সিমাম ইন্টু এ। তাহলে এখন চলো মান বসাই, 2 পাই/ভি ম্যাক্সিমাম মান করে দেওয়া আছে 0.3। এখন আমরা চলো 0.3 বদলে কি আমরা লিখতে পারি না যে তোমার 3/10, আমাদের তো এখানে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে, তাই না? তাহলে এখানে 3/10 লিখবো। এখানে এ কি দেওয়া আছে, এ দেওয়া আছে তোমার 0.06, এটাকে কি আমি 6/100 লিখতে পারি না? যদি আমি এটাকে 6/100 লিখতে পারি, চলো আমরা এখানে লিখি 6/100। ওকে, 6/100। এখন চলো আমরা এখানে কাটাকাটি করি, কাটাকাটি করলে কি পাচ্ছি, 6/10, এখানে 3 কে আমরা 6 দ্বারা ভাগ করবো, কাটাকাটি করবো, তাহলে এখানে কি 2 হচ্ছে। তাহলে 2 কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে নিচে আসলে কি আছে, 5 আসতেছে। তাহলে আলটিমেটলি রেজাল্ট কি হচ্ছে, আলটিমেটলি রেজাল্ট হচ্ছে 2π/5। দেখছো? তাহলে এখানে এটা কত নম্বর অপশন আছে, বি নাম্বার অপশন আছে, দেখো বি নাম্বার হচ্ছে কারেক্ট। খুবই সহজ একটা এমসিকিউ। প্রত্যেক ইউনিভার্সিটিতে আসা কমন এবং সবচেয়ে জটিল ম্যাথ হচ্ছে এইটা। অনেকে এটা ভুল করে এবং অনেকে এটা পারে, চলো আমরা এটা এখন শিখে নিই। কেমন? এখানে কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে ভূপৃষ্ঠ থেকে r/2, আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ, তো সবাই জানি r/2 উচ্চতায়, তার মানে কি h ইকুয়াল টু r/2, h ইকুয়াল টু কি r/2, r/2 উচ্চতায় ও একই গভীরতায়, মানে h কিন্তু সেম থাকবে, একই গভীরতায় অভিকর্ষ ত্বরণের অনুপাতটা নির্ণয় করো। আসলে কোশ্চেনটা কি, চলো আমরা একটু দেখি। কোশ্চেনটা বলছে তোমার জি এইচ উচ্চতায়, জি হচ্ছে কি তোমার প্রথমে এইচ উচ্চতায় এবং আবার কি হবে জি তোমার এইচ গভীরতায়, এইচ গভীরতায় তোমার অনুপাতটা লাগবে, গভীরতায়। ওকে, চলো আমরা জি এইচ উচ্চতার সূত্রটা কি, জি এইচ উচ্চতার সূত্র হচ্ছে তোমার r² / r+h² ইন্টু জি, ইন্টু কি জি। এবং তোমার এইচ গভীরতার সূত্রটা কি, এইচ গভীরতার সূত্রটা হচ্ছে 1 - h/r, 1 - h/r ইন্টু জি। এখন উভয় পক্ষ থেকে উপর থেকে নিচে যে কাটা কেটে ফেললাম, ঠিক আছে? এখন চলো আমরা ম্যাথটা করি। ম্যাথটা কি হবে, এখন আমরা h এর মান বসাই দেব, h এর মান কি r/2, তাহলে এখানে r² / r+r/2 যদি আমরা বসাই তাহলে চলো r/2 হোল স্কয়ার, এবং বাই, সরি এটা এখানে হবে বাই, এখানে 1 - r/2, সরি 1 - r/2 বাই কি হবে r, ঠিক আছে না? এখন চলো বাকিটা কি হচ্ছে দেখো, এখানে r/2 আমরা যদি এটাকে একটু ধরো একটা লাইন বাড়াই, না এখানে করি, তাহলে r², এখানে কি হচ্ছে r² বাই r+r/2, তাই না? তাহলে এখানে কি হচ্ছে আলটিমেটলি 3r/2 হোল স্কয়ার হয়ে যাচ্ছে। কারণ তুমি এখানে করে দেখো 2, তাহলে 2 যোগ 1 হলো 3, তাহলে 3r+2, তাই না? 3r+2, আর এখানে আমি এটাকে গুণ, এখানে ভাগে আছে এটা গুণে নিয়ে ফেলবো, গুণে নিয়ে এসে পড়লে তাহলে কি হচ্ছে চলো আমরা দেখি। তাহলে এখানে 1 মাইনাস এখানে উপরে আর নিচের কাটা, এ আর এর কাটা, তা থাকতেছে কত 1/2, আলটিমেটলি হাফ থাকতেছে শুধু, তাই না? এখন দেখো কি করি, এখন যে তোমার r²/9r²/4, তাই তো? এবং ইনটু কি হবে, এখানে কি থাকবে, শুধুমাত্র হাফ থাকবে, তাহলে এখানে 1/2, ঠিক আছে? এবং এটার ক্ষেত্রে আমি আবার কি করবো, এখানে 4 এখানে একটু কেটে ফেলবো। কিভাবে কাটতেছি দেখো, এখানে 4 এখানে 2 যদি কাটি তাহলে থাকতেছে কত, আমি এখানে একটা ভুল করলাম, ও হ্যাঁ ঠিক আছে, এটা উপরে যাবে, উপরে যাওয়ার পর ঠিকই আছে। তাহলে এখানে না, এখানে 4 এবং এখানে 2, এদের তো গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে গেলে এখানে কত হচ্ছে দেখো, এখানে গুণ হলে এটা হচ্ছে কি 8 এবং 8টা উপরে চলে যাবে, তাই না? তাহলে এখানে 8 যদি উপরে চলে যায় তাহলে 8r² / 9r², এবং তুমি দেখো যে এখানে r² কেটে দাও, তাহলে আলটিমেটলি কি আসছে 8:9, যেটা নাকি 8:9 তোমার বি নাম্বার আনসার। দেখছো, এটা হচ্ছে তোমার সমাধানটা। খুবই জটিল দেখতে, ম্যাথটা অনেক বড় মনে হচ্ছে, অনেকে এটা আনসার করে না বা ম্যাথ তো বড় দেখার কারণে এটা করে না, বাট এটা একটা ঠিক আছে, কি ঠিক জানো, মানটা মুখস্থ করে রাখো 8:9।